প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলবো আমরা কতটা সুরক্ষা পাবে দেশীয় শিল্প এই বিষয়ে। শেরবিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। আমাদের সাথে এর মধ্যে চলে এসেছেন তিনজন সম্মানিত অতিথি। সাথে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এম এস সিদ্দিকী, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ, এবং তার সাথে আছেন রাশেদুল করিম মুন্না, উনি আছেন সভাপতি বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি থেকে। অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব, জানবো আসলে কি অবস্থায় আছে এই শিল্পটা এবং তার সাথে সাথে কিভাবে এই বাজেটের সাথে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট আনতে পারি, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি আলোচনা ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার সাথে একটু জানাবেন যে কি অবস্থাতে আছে শিল্প এবং এই বাজেটের সাথে আসলে যদি আমরা দেখতে চাই যে আসলে কতটা উন্নতি হয়েছে এবং আমাদের আসলে কতটা সাপোর্ট এই মুহূর্তে দরকার, একটু বলবেন। দেখুন, ধন্যবাদ আপনাকে। আমাদের যে অর্থনীতি এখন সারা বিশ্বের অর্থনীতির মতো আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের যে আপনার দেশীয় শিল্প, এখন আপনার দেশীয় শিল্পের দিকে আমাদের জোর দেওয়া উচিত। কারণ এই সমস্ত দুর্যোগের সময়, রিসেশনের সময় আপনার দেখা গেছে যে আপনার 1929 থেকে 33 সাল পর্যন্ত যে মন্দার সময় দেখা গেছে যে উন্নত দেশ, যারা এখন উন্নত দেশ আছে, তারা কিন্তু সংরক্ষণ নীতির দিকে অগ্রসর হয়ে কিন্তু তাদের দেশকে উন্নত করেছে। এবং দেখা গেছে যে আমেরিকা যে নিউ ডিল চালু করলো, সেই নিউ ডিলে তারা বলছে যে ফ্যাসিজম এবং কমিউনিজমকে রোখার জন্য তাদের এখন প্রোটেকশনিজম দরকার। এবং আমরা এখন মনে করি যে আমাদের দেশে যে আর্থিক যে মন্দা চলছে, এই মন্দাকে রোখার জন্য আমরা যত কিছুই চিন্তা করি যে আমরা অনেক ধরনের মনে মনে অনেক রসগোল্লা খাচ্ছি, কিন্তু তা হবে না। রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এবং সেই ক্ষেত্রে আমাদের যে স্থানীয় শিল্প যারা, এদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে। সেই প্রোটেকশন দিয়ে আমরা আমাদের শিল্পগুলোকে রক্ষা করব। এবং দেখা গেছে যে উন্নত দেশ যারা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রত্যেকেই কিন্তু প্রোটেকশনিজম টেকনিকটা অ্যাপ্লাই করেছে অর্থনীতিতে। সেটা অ্যাপ্লাই করেই তারা কিন্তু পরবর্তীতে উন্নত দেশে রূপান্তর হয়েছে। তাদের সবকিছু তারা প্রোটেকশন নিজেরা ঠিক করেছে, পরবর্তীতে তারা অন্যদিকে চিন্তা ভাবনা করছে। আমাদেরকে এখন দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য যত পন্থা পদ্ধতি যাই কিছু থাকুক না কেন, সব পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে বাইরের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। আমাদের শিল্প, লোকাল শিল্প যেগুলো আছে, সেই সমস্ত শিল্পকে আমরা ধরতে হবে যে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো। এবং এই অবস্থা নিয়েই কিন্তু আমাদেরকে অগ্রসর করতে হবে। এবং সেটা যদি আমরা এক্সট্রা যদি প্রোডাকশন দিতে পারি, সেটা আমরা বাইরে এক্সপোর্ট করবো, এক্সপোর্টেবল ক্যাপাবিলিটি হলে। এবং আমাদের যেটা আছে, যে সমস্ত পণ্য এখন পর্যন্ত এক্সপোর্টের লাইনে আছে, সেগুলোকে কিন্তু আমরা এক্সপোর্টের আরো এটা দক্ষতা অর্জন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা প্রাইসের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি হয়তো কম্পিটিশনে পড়বো, সেটাকেও আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য নিজেরা এখানে আপনার এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। লোকাল শিল্পের বিকল্প এখন আমরা দেখছি না, কারণ ইম্পোর্ট বেসড ইকোনমিতে এখন কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। সেখানে ইম্পোর্টের রেলসি খুলে টাকা পরিশোধ করা, তারপর রিজার্ভের টাকা আপনি ওখানে দিয়ে দিবেন। এবং সেই ক্ষেত্রে আমার ইন্টারনাল যে আদার এরিয়া আছে, যেগুলোকে আমাদেরকে কভারেজের জন্য আমরা প্রস্তুতি থাকতে হবে। এবং মিনিমাম 5 বছরের জন্য এখন শুধু মানে মলম দিয়ে কোনো কিছু সমস্যার সমাধান না করে মনে হয় স্থায়ীভাবে কোনো চিন্তা ভাবনা করা দরকার। এবং সেটা অনেক আগেই চেষ্টা করা উচিত ছিল। এবং এটা টাস্ক ফোর্স গঠন করে যদি আপনার না করা হয়, তাহলে দেখা যাবে যে একজন আমাদের সরকারি আমলারা যেটা করেন, ওনাদের একটা স্টাইল আছে, সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তারা ইনহেরিট করছেন সেই নিয়ম। এবং পাকিস্তানি শোষকদের যে ব্যুরোক্রেসি, সেটা ফলো করে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন স্বাধীন বাংলাদেশে মনে হয় ওই পদ্ধতি কার্যকর থাকবে না। কার্যকর করলে আমরা অনেক পিছিয়ে পড়বো জাতি হিসেবে। এবং আমাদেরকে এটা করার জন্য আমরা আমাদের যে গবেষণা এবং
পসিবিলিটি যে ইনোভেশন, এই সমস্ত এরিয়াতে আমাদেরকে বাজেটের পরিমাণ অনেক বাড়াতে হবে, এবং আমাদের ইন্টারনাল যে ইন্ডাস্ট্রি এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এখন লিবারাল অ্যাপ্রোচে যেতে হবে, এবং সেটা যদি না যায় পরবর্তীতে কিন্তু এটার জন্য আমাদেরকে ভুগতে হবে। এই সমস্যা কবে শেষ হবে নোবডি নোজ। গত বছর আমরা চিন্তা করছি যে ডিসেম্বরের ভিতরে আমাদের করোনা শেষ হয়ে যাবে, কিন্তু তা হয় নাই। এখন আগামী যে 5 বছরের ভিতরে হবে, উই ক্যানট গ্যারান্টি দ্যাট। মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে যারা বিজ্ঞ লোক এবং ব্যবসায়ী এক্সপার্ট, তারাও কিন্তু এখন এটার কোনো সলিউশন দিতে পারছেন জি না। অবশ্যই, এর জন্য আমাদের আসলে প্রত্যেকে প্রোটেকশনিজমের উপর ফোকাস করা উচিত। আমি একটু কথা বলতে চাবো এম এস সিদ্দিক স্যার আপনার সাথে। উনি যে বিষয়টি বলছিলেন ওই বিষয়ে আপনার কাছ থেকে জানবো, তার সাথে সাথে জানাবেন যে করোনা আসলে ব্যবসা বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন, এবং আপনার কি মনে হচ্ছে যে করোনায় আসলে স্থায়ী শিল্পের কি ধরনের প্রণোদনা বা এই সুরক্ষা যেটা উনি বলছিলেন কি ধরনের প্রয়োজন? হ্যাঁ, প্রথমত জামালউদ্দিন ভাই প্রোটেকশনের কথা বলছেন। প্রোটেকশনটা সবাই প্রোটেকশন নিচ্ছে। একসময় আমাদেরকে বলা হয়েছে যে তোমরা মার্কেটটাকে ওপেন করো। এখন আবার দেখা যাচ্ছে যারা এই ওপেন ইকোনমির মুক্ত বাণিজ্যের নেতা আমেরিকায় প্রোটেকশনের দিকে যাচ্ছে। তো সুতরাং আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু এই প্রোটেকশনটার সময় এবং প্রেক্ষিত এগুলো নিয়ে কিছু বিতর্ক আছে। যেমন ধরেন উনি আমলাতন্ত্রের কথা বলেছেন। প্রথমত এই বছরের বাজেটটা নিয়ে যখন আলোচনা করি, এই বছর আলোচনা হচ্ছে যে বাজেটে স্থানীয় শিল্পকে অনেক বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে। এখন আমি যদি প্রশ্ন করি, হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে দুটো বড় কোম্পানি, একটা হচ্ছে ওয়ালটন আর একটা হচ্ছে আরএফএল, এরা এসছে 2006 সালের দিকে। তখন কিন্তু এই হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিকে কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। ওরা যখন এখন ম্যাচিউরড হয়ে বাজারে একটা লায়ন শেয়ার লোকাল মার্কেট দখল করে ফেলেছে, এক্সপোর্ট করা শুরু করেছে, এখন সরকার এসে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে। এই প্রোটেকশনটাকে 15-16 বছর বা 20 বছর আগে দেওয়া যেত না? আচ্ছা, আরেকটা এনামলির কথা বলি, সেটা হচ্ছে যে টাইলস, আমাদের দেশে যে টাইলস তৈরি হয় মোটামুটি আমরা সেলফ সাফিসিয়েন্ট। হঠাৎ করে দেখা গেল এই বছর বাজেটে টাইলস এর লোকাল প্রোডাকশনের এবং সাপ্লাইয়ের উপর একটা সাপ্লিমেন্টারি ডিউটি দিয়েছে। এইটা কোনোভাবেই সরকার বা কর্তৃপক্ষ জাস্টিফাই করতে পারবে না, যেখানে অন্য ইন্ডাস্ট্রি গুলোকে, প্রস্তাবিত গাড়ি ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রস্তাব ট্যাক্স প্রোটেকশন দেওয়া হয়েছে, সেখানে টাইলস ইন্ডাস্ট্রিকে কেন প্রোটেকশন দিল না? আর এর সাথে সাথে আরেকটা জিনিস বলা এনামলি আরো আছে, সেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্থানীয় শিল্পের প্রাইমারি স্টেজ হচ্ছে, সেটা হচ্ছে এসএমই, ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পের জন্য এই বাজেটে আসলে কিছুই দেওয়া হয়নি। আপনারা হয়তো ভাবছেন আমি বেশি সমালোচনা করছি, আসলে সমালোচনা নয়, পয়েন্ট গুলো ধরিয়ে দিচ্ছি যে যেখানে প্রণোদনাটা দেওয়া দরকার সেখানে প্রণোদনা ওইভাবে যায়নি। কিন্তু জায়ান্ট কোম্পানি গুলো যখন প্রেসার ক্রিয়েট করে তখন তাদেরকেই দেওয়া হয়। আমি বলবো শিল্পকে না দিয়ে জায়ান্ট কোম্পানি গুলোকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এই এত বছর পরে এসে। আর আপনার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে প্যান্ডেমিকে কি করা উচিত। আমাদের স্থানীয় শিল্পের মূল সমস্যা হচ্ছে ওদের বিক্রি কমে গেছে, র মেটেরিয়ালস এর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। আমাদের তো আমদানি নির্ভর কাঁচামাল, জাহাজের ভাড়া বেড়ে গেছে, চিটং পোর্ট দিয়ে মাল আসছে না, কারণ সিঙ্গাপুর পোর্টে ট্রান্সশিপমেন্ট, আমাদের নিজস্ব কোনো বড় পোর্ট নেই। আমাদের মালগুলো আগে সিঙ্গাপুরে আনলোডিং হয়, সেখান থেকে আবার ছোট জাহাজে করে বাংলাদেশে আসে। এখন দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর পোর্টে কোনো জায়গা নেই। সুতরাং আমাদের মালামাল র মেটেরিয়ালস আসতে প্রবলেম। দ্বিতীয়ত আমাদের মার্কেট ছোট হয়ে গেছে, ইকোনমিতে একটা রিসেশন পর্যায়ে চলছে, মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে। স্থানীয় শিল্পকে যদি সাহায্য করতে হয়, প্রথমত তাদেরকে একটা প্রণোদনা দিতে হবে, যেটা দিয়েছে একটা সরকার একটা পর্যায়ে। কিন্তু আমাদের যে মনিটারি পলিসিটা এই প্যান্ডেমিকের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, এবং এই আমাদের এক্সপানশন হচ্ছে না। আমাদের টাকা পয়সা সাধারণ মানুষের হাতে যাওয়ার যে ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থাটা হয়নি। আমাদের ক্ষুদ্র শিল্পগুলোকে কোনো সাহায্য করা হয়নি। অনেক লোকের চাকরি চলে গেছে, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের ইনকাম কমে গেছে, তারা মার্কেটে যে কেনাকাটা করতে পারছে না। যেহেতু এটা করতে পারছে না, সুতরাং শিল্প তার প্রোডাকশন তৈরি করে কার কাছে বিক্রি করবে? সুতরাং আমাদের স্থানীয় বাজারকে এক্সপানশন করতে হবে, সেটার জন্য কনজিউমারদের হাতে টাকা যাওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ
শিল্প, বড় শিল্পকে যে প্রণোদনা দিবে তার থেকে অনেক বেশি প্রণোদনা দিতে হবে ক্ষুদ্র শিল্পকে, এবং যাতে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছায় সাফিসিয়েন্ট, তারা বাজারে যে খরচ করতে পারে। এই অর্থনীতির এই চাকাটাকে যদি গতিশীল না করা যায়, এবং আমাদের বাজেটে যে এটার ঘাটতি আছে এটাকে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে আমরা কোনোভাবে বলতে পারি না যে শিল্পের জন্য খুব বেশি সহায়ক। শিল্পকে প্রণোদনা দিলাম, তাকে ট্যাক্স কমিয়ে দিলাম, ইনকাম ট্যাক্স কমিয়ে দিলাম, তো তার তো প্রোডাক্টই বিক্রি হবে না, তার ইনকাম হবে না। তারপরে সর্বশেষে শুধু একটা পয়েন্ট বলে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে সরকার অনেক বাহবা নিচ্ছে যে 2.5% ট্যাক্স কমিয়ে দিয়েছে, কর্পোরেট ট্যাক্স। এটা তার সাথে সাথে আরেকটি কাজ করেছে সরকার, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডিডাকশন আগে ছিল 2%, 2.5%, 3%, এটাকে এখন বাড়িয়ে সর্বোচ্চ 6, 7, 8% পর্যন্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করে ফেলেছে। এই কথাটার অর্থ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যখন 8% দিয়ে যায়, এই 8% এই টাকাটা আবার নন রিফান্ডেবল। মানে বাংলাদেশের বাজেটের কনসেপ্ট হচ্ছে যে তুমি কোনোভাবেই লস করতে পারবে না, আর 8% এআইটি দেওয়ার অর্থ হচ্ছে তোমাকে 8% ট্যাক্স দিতে হবে। এটার ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলে দেখা যায় একটা ইন্ডাস্ট্রি যদি 35% প্রফিট না করে, তাহলে সে 8% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিলে সেটা সমন্বয় করতে পারবে না। তো সুতরাং একটা ইন্ডাস্ট্রি 35% প্রফিট করতেই হবে মিনিমাম, তাহলেই সে ব্রেক ইভেনে থাকবে। এটা কি একটা অবাস্তব কথা না? অবশ্যই এটা একটি আসলে। আমি ফিরে এসেছি আপনার কাছে, একটু কথা বলতে চাবো আমি রাশেদুল করিম মুন্না আপনার সাথে। এমএস সিদ্দিকী স্যার যে বিষয়ে কথা বলছিলেন সেই বিষয়ে আপনার কিছু মন্তব্য নিব, তার সাথে সাথে আমাকে জানাবেন যে বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষা আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি আমার পূর্বতন দুজন বক্তা জামাল ভাই এবং সিদ্দিক সাহেব দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, ওনারা টু দা পয়েন্টই আসলে কথা বলেছেন। আমি সাপ্লিমেন্টারি হিসেবে যেটা বলতে চাই যে কোভিড-19 কারণে কিন্তু সারা ওয়ার্ল্ড ইকোনমিতে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা এসেছে, একটা স্থবিরতা আসছে, এবং আমরা রিসেন্টলি দেখছি যে জাহাজ ভাড়া থেকে শুরু করে ইম্পোর্ট বেস কিন্তু আমাদের শিল্প, মূলত আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে 15 থেকে 20% হায়ার প্রাইজে হচ্ছে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হচ্ছে। সুতরাং আগামী দিনগুলোতে আমি দেখছি যে আমাদের টোটাল নট অনলি বাংলাদেশ, টোটাল ওয়ার্ল্ড ইকোনমিতে কিন্তু একটা বড় ধরনের একটা আনস্টেবল, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। ইভেন যে কনজিউমার গুডস গুলো আছে, গ্রোসারি গুলো আছে, সেখানে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট এসেছে। তো সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় আছি? বড় সফলতা হচ্ছে আমাদের কৃষি ক্ষেত্র হচ্ছে আমাদেরকে একটা বড় ধরনের সাপোর্ট দিতে পারে, কিন্তু আপনি যদি হচ্ছে স্থানীয় শিল্পের কথা বলেন, যেখানে আমরা বিক্রি করতে পারছি না, বিশেষ করে এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে যেখানে 25%, যেখানে সরকার 2026-এ টার্গেট করেছে যে 31% নিয়ে যেতে হবে, সেই জায়গাতে যদি আমরা এসএমইদেরকে সাপোর্টটা না দিতে পারি, যেখানে এসএমইরা তাদের যে লিমিটেড পুঁজি ছিল সেই পুঁজিটা কিন্তু ধীরে ধীরে খরচ করে তারা পুঁজিটার একটা বড় ধরনের চ্যালেঞ্জের সামনে চলে আসছে, সেই জায়গাতে হচ্ছে আমাদের স্থানীয় শিল্পকে বিকাশের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট পলিসি সাপোর্ট গুলা অনুপস্থিত ছিল গত বাজেটগুলোতে। এই বাজেটে আমরা দেখেছি যে সুনির্দিষ্ট কয়েকটা সেক্টরে, এগ্রিকালচারাল, হালকা লাইট ইঞ্জিনিয়ারিং সহ কয়েকটা জায়গাতে হচ্ছে সাপোর্ট দেওয়ার ঘোষণা আসছে, কিন্তু আমি মনে করি যে কোনো শিল্প কিন্তু 1 বছর কেন্দ্রিক একটা ঘোষণায় উজ্জীবিত হতে পারে না। একটা লং টার্ম একটা পলিসি ঘোষণা হওয়া দরকার, অর্থাৎ একজন শিল্প যে উদ্যোক্তা আছে সে যদি জানে যে আগামী 5 বছর বা 7 বছর বা 10 বছর এই ধরনের পলিসি সাপোর্ট গুলা সরকার অব্যাহত রাখবে, তাহলে যে আমদানি নির্ভরের যে জায়গাতে হচ্ছে আমাদের স্থানীয় শিল্প বিকাশের যে চ্যালেঞ্জ গুলো আছে সেটা উত্তরণের সুযোগটা পাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সময় আসছে যে আমাদের স্থানীয় শিল্প বিকাশের ক্ষেত্রে যেখানে হিউম্যান রিসোর্স বেস যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এটা বিকাশের একটা চমৎকার সুযোগ কিন্তু সামনে আসে, যেটা একসময় আমরা চায়না প্লাসের কথা বলে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার সুযোগ পেয়েছে। এই জায়গাতে কিন্তু এই কোভিড এর কারণে বাংলাদেশ একটা নতুন সুযোগ পাওয়ার দ্বার প্রান্তে আছে। প্রশ্ন হচ্ছে এই জায়গাতে কিন্তু হচ্ছে সরকারের যে বাজেটে সেই ধরনের কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই। আমি মনে করি সরকারকে সুনির্দিষ্ট ভাবে ভাবতে হবে যে আগামী অর্থনীতিতে আমাদের ইম্পোর্টের ধারাটা যদি অব্যাহত রাখতে হয়, বিকশিত করতে হয়, তাহলে আমাদের এসএমই কেন্দ্রিক বা হিউম্যান রিসোর্স বেস যে ইন্ডাস্ট্রি গুলো আছে এইটা বুস্ট আপ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট
দীর্ঘমেয়াদী নীতিমালা ঘোষণা করা দরকার। তাহলে কিন্তু অবশ্যই একটু কথা বলতে চাবো। আমাদের সাথে আছেন এখন তরফদার রুহুল আমিন, উনি আছেন সহ সভাপতি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম এতক্ষণ, যে কতটা সুরক্ষা পাবে আসলে দেশীয় শিল্প, আমরা আমাদের তিনজন যিনি অতিথি আছেন তাদের কাছ থেকে শুনেছি। আপনার কাছ থেকে শুনতে চাবো যে আপনি আসলে কি চিন্তা করছেন এবং এই বিষয়ে আসলে কি ধরনের সুরক্ষা আমরা এক্সপেক্ট করতে পারি গভর্নমেন্ট থেকে। আসলে আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, এখন আসলে যে বাজেট যেটা হয়েছে, এই বাজেটে যেটা শিল্পের সুরক্ষার কথা যেটা বলা হয়েছে, আসলে কিছু কিছু ক্ষেত্রে সুরক্ষা অবশ্যই হয়েছে, তবে এটা আরো ওয়াইড স্কেলে এটা হওয়া উচিত ছিল। যেটা হচ্ছে যে শিল্প তো শুধু বড় বড় শিল্প এবং বৃহৎ শিল্পকে চিন্তা করলে হবে না, প্রান্তিক থেকে যে সমস্ত ছোট ছোট শিল্পতে উঠে এসে যারা বড় শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প, প্রত্যেককে এই সুযোগের আওতায় আনতে হবে। আনতে গেলে ফার্স্ট যেটা করা উচিত, যেটা আমরা মনে করি, যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটাকে একদম টোটালি রহিত করে দিতে হবে। কারণ অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের যে অবস্থা, সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে বিজনেস পরিচালনা করা, শিল্প পরিচালনা করা, আলটিমেটলি ব্যাংকের লাইবিলিটিস কিন্তু অনেকেরই বাড়তেছে। হয়তো কিছু কিছু শিল্প ভালো হচ্ছে, কিন্তু ব্যাংকের লাইবিলিটিস কিন্তু প্রত্যেকেরই কিন্তু বেড়ে যাচ্ছে। আলটিমেটলি এটা একটা এক সময় যে যারা শিল্প উদ্যোক্তা তারা কিন্তু আস্তে আস্তে নতুন শিল্প স্থাপন করার ব্যাপারে কিন্তু তারা আস্তে আস্তে তাদের যে চিন্তা ভাবনা থেকে তারা সরে আসবে। এই জন্য আমি মনে করি দুই তিনটা মানে মেজর ইস্যু নিয়ে গভর্নমেন্টের চিন্তা করা উচিত। আমরা যেটা এবার চিটাগং চেম্বার অফ কমার্স থেকে আমরা বলেছি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটাকে একদম ওয়েভ করে দেওয়া উচিত। আর যদি রাখতেই হয় তাহলে ডেফিনেটলি প্রতি বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের সাথে এটাকে সমন্বয় করে ফেলতে হবে, সাথে সাথে এটাকে পেন্ডিং রাখা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে সমস্ত জিনিস দেশীয় শিল্প আমাদের দেশে উৎপাদন হচ্ছে, সেই সমস্ত দেশীয় শিল্প এবং যে সমস্ত কাঁচা মাল ইম্পোর্ট করতে হচ্ছে, এই কাঁচা মালের উপরে ডিউটি কমাতে হবে। আর ফিনিশ গুডস যদি ইম্পোর্ট কেউ করায় সেটাকে কিন্তু অ্যাটলিস্ট 200-300% ডিউটি করে দিতে হবে, সো দ্যাট যারা ফিনিশ গুডস ইম্পোর্ট করবে, আবার সেম জিনিসটা যদি আমার দেশীয় শিল্পতে, দেশীয় কারখানা যদি প্রস্তুত মানে ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে আমার দেশীয় শিল্পগুলা কিন্তু বেঁচে যাবে। এই জিনিসগুলাকে কিন্তু মানে সর্বাগ্রে এগুলোকে মানে নজর দিতে হবে। এবং আমরা এটা আমরা চট্টগ্রাম চেম্বার থেকে আমরা বারবার বলেছি। আমরা এবারে প্রাক বাজেট আলোচনায় এই সমস্ত কথা বলা হয়েছে। আমি ফিরে আসছি আপনার সাথে আলোচনায়। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম কতটা সুরক্ষা পাবে দেশীয় শিল্প। জামালউদ্দিন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাদেরকে জানাবেন যে আসলে শিল্পের বিকাশে রাজস্ব সংক্রান্ত কি কি সমস্যা আছে এবং কিভাবে এখান থেকে আমরা উঠে আসতে পারি এরকম একটা পরিস্থিতিতে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন মানে যে পরিবর্তিত যে পরিস্থিতি, এখানে আমাদের কোর্স অফ অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। ট্রেডিশনাল ওয়েতে বাদ দিয়ে নতুন পথ বাইর করতে হবে। আর সেই পথে আমাদেরকে শিল্পকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের নীতিমালা বানাতে হবে আগামী 5 বছর মেয়াদি, যাতে আমরা একটা স্থিতিশীল একটা পরিস্থিতির দিকে যেতে পারি। সেটার জন্য এখন থেকেই তৈরি করা দরকার। যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আগে তৈরি করা হয়েছিল, এটাকে রিভাইজ করতে হবে। তারপরে বাজেটটা হলো কি, বাজেট হলো ফাইন্যান্সিয়াল ফিগারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার 5 বছরকে ভাগ করে প্রতি বছরে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা করা হয়। রেভিনিউ কত কালেক্ট করবে, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কত করবে, ছেড়ে দিয়ে, এবং সেখানে আপনার কাকে কি প্রেফারেন্স দিবেন সেটা বাদ করা থাকে। যেহেতু আগের হাইপোথিসিস ভিত্তিমূল নিয়ে করেছেন, এখন সেই কিন্তু ভিত্তিমূল এখন নাই। এই ভিত্তিমূল এখন আপনার এই যে এই রিসিশন, আপনাকে কিন্তু এটা পথ পরিবর্তন করতে হবে, কৌশল পরিবর্তন করতে হবে। সেই কৌশল পরিবর্তনের জন্য এখনই আপনাকে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা, এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে দেন ইউ ওয়ার্ক আউট দ্য অ্যানুয়াল বাজেট। অ্যানুয়াল বাজেটে কোয়ান্টিটেটিভ ফিগার গুলো আপনি দিবেন। সেই ক্ষেত্রে এখনকার পরিস্থিতিতে যেটা আছে, এই কোভিড এর এখনকার যে অবস্থা, এখন তো দিন দিন বাড়তেছে। আমরা গত ডিসেম্বরের দিকে ভাবছিলাম যে আমরা ভালোর দিকে চলে যাচ্ছি, কিন্তু এখন তো তা না, এটা আরো খারাপের দিকে যাচ্ছে, আরো নতুন ভেরিয়েন্ট আসতেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে জীবন বাঁচানো প্রথম এবং জীবিকা দ্বিতীয়,
এবং জীবিকাটা ডিপেন্ড করে কিসের উপরে? হোল ইকোনমিক মেশিনটা চলে একজনের ইনকাম আরেকজনের খরচ, আরেকজনের ইনকাম আরেকজনের খরচ। এখানে এভরিডে যত ট্রানজাকশন গুলা হয়, এই ট্রানজাকশনের সর্বশেষ রেজাল্ট হলো মানে প্রত্যেকটা জায়গায় আপনার এই ট্রানজাকশনের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভ্যালু এডিশন হচ্ছে। সেই ভ্যালু এডিশনটা যোগ করলেই বছরের শেষে যাইয়া জিডিপি ক্যালকুলেশন করবে। এখন আমরা জিডিপি ক্যালকুলেশনের চিন্তা, ইনফ্লেশনের চিন্তা এগুলা বিবেচনা রাখবো, কিন্তু এটা মেজর হিসেবে আমরা দেখবো। আমরা দেখবো মানুষকে বাঁচানো, মানুষ বাঁচায়া তারে কর্মকাণ্ডের মধ্যে হাজির করা। তার জন্য দরকার হলো আমাদের এখন ধরেন টিকা আমদানি করে যত সম্ভব কমপক্ষে 12 থেকে 14 কোটি লোককে আপনার টিকা দিতে হবে। এবং এটা ইন্ডিয়াতে যেরকম আপনার বাসের মধ্যে ট্রেনের মধ্যে ঢুকে যার নাম্বার ধরে চেক করতেছে ন্যাশনাল আইডি দিয়ে, সেখান থেকে তাকে টিকা দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার গ্রামের অনেক লোক কিন্তু টিকাকে ভয় পায়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপর নির্বাচিত যে প্রতিনিধি আছেন, স্থানীয় সরকার সমূহ, পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী যতজন আছেন, সরকারি কর্মকর্তা, এসপি, ডিসি, ইউএনও, প্রত্যেকের একটা বিরাট রোল আছে যে মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে একটা তাদেরকে অনুপ্রাণিত করে। অনেক লোক ভয়ে টিকা দিতে চায় না, সেটা কিন্তু আপনাকে কনভিন্স করে তাকে সেটা দিতে হবে। দিলে হলো কি, আপনি স্বাস্থ্য সম্পর্কে যখন শিওর হয়ে গেলেন, তখন আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিতে জোরদার করে কাজ আরম্ভ করবেন। এবং সেই ক্ষেত্রে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিকে চাঙ্গা করার জন্য কমপক্ষে আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। রাশিদুল করিম, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। উনি যে বিষয়টি বললে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার সাথে সাথে আপনার কি মনে হয় যে এই ইম্পোর্টের বিষয়ে আমাদের আসলে বাজেটের কি করা উচিত এবং কি ধরনের একটা সাপোর্ট আমরা এখানে পেতে পারি? আমি ওনার সাথে সমর্থন জানাচ্ছি যে উনি হচ্ছেন টিকার কথা বলেছেন। আপনারা লক্ষ্য করবেন যে গত সপ্তাহে সিঙ্গাপুরে যে মাদার ভেসেল গুলো ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে শিপমেন্ট গুলো যাচ্ছে না এবং আমাদের অনেক শিপমেন্ট কিন্তু অনিশ্চিত তৈরি আসে। সুতরাং আমরা আগামী দিনগুলোতে এই কোভিড কে মোকাবেলা করার ক্ষেত্রে ভ্যাকসিন একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে যাবে, একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে বাংলাদেশের জন্য। সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমি মনে করি যেটা আপনি বললেন যে ইম্পোর্টের ক্ষেত্রে, আমি অলরেডি বলেছি যে জাহাজের যে বিষয়টা একটা অনিশ্চয়তা চলে আসছে, 2 থেকে 3 গুণ দাম বেড়ে গেছে। এবং পাশাপাশি চায়না যে কাজটা করছে, যেহেতু সারা বিশ্বেই চায়নার র মেটেরিয়ালস বলেন, প্রোডাক্ট বলেন, একটা নির্ভরশীলতা আছে। তা এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের যে সমস্ত পণ্যগুলো আমরা তৈরি করতে, একটা বৃহৎ অংশ হচ্ছে আমদানি নির্ভর। সেই জায়গাতে হচ্ছে আমাদের তো অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করতে হবে। আমি একটু আগে বলেছি যে আমাদের হিউম্যান রিসোর্স আছে, কিন্তু আমাদের মানে বেসিক প্রোডাক্ট গুলোর ব্যাপারে আমাদের ফোকাস, এখানে আমরা কিভাবে ভ্যালু এডিশনে যেতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা R&D তে কিভাবে ফোকাস করতে পারি, আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে কিভাবে ফোকাস করতে পারি, আমরা হিউম্যান রিসোর্স যেটা আছে সেটাকে আমরা আপডেট কিভাবে করতে পারি, মার্কেটিংটাকে কিভাবে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটকে কিভাবে ফোকাস করতে পারি। সর্বোপরি বাজেটে ব্র্যান্ডিং এর কথা প্রথমবার আসছে, কিন্তু আমি মনে করি যে দেশীয় পণ্য বাজারজাতের ক্ষেত্রে, দেশীয় পণ্য ব্যবহার করার ক্ষেত্রে আমাদের জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে, যাতে আমাদের শিল্প এই পরিধিটা আমরা স্থানীয় বাজারের বিকাশের সুযোগটা বাড়ে। আমরা অনেক পণ্য দেখেছি যেগুলি আমদানি হয়, যে আমদানিটা আসলে দরকার নেই। আমরা যদি ইন্ডিয়ার কথাই চিন্তা করি, সেখানে আমরা দেখেছি তারা দীর্ঘমেয়াদী তাদের পরিকল্পনার প্রচেষ্টা। জি, আপনি লং টার্মের জন্য বলছেন। জি, আমরা ফিরে আসছি প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। এই ভ্যালি প্রেজেন্স বিট সংলাপের সাথেই থাকবেন দর্শক। আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম কতটা সুরক্ষা পাবে দেশীয় শিল্প। MS এর দিকে স্যার আপনার কাছে আসতে চাচ্ছি। এই COVID-19 এই সময়টাতে যেই পরিমাণ ক্ষতি হয়েছে শিল্পের, এটা সামলানোর জন্য আসলে কতটা নির্দেশনা দেওয়া আছে বাজেটে, এই বিষয়ে যদি কিছু জানান। আসলে করোনাকালীন যে বাজেট হওয়া উচিত সেই বাজেট আসলে হয়নি। কারণ শুধুমাত্র এটা করোনার জন্য তথ্য বরাদ্দ দিলেই এটা করোনাকালীন বাজেট হয় না। আমি তো অলরেডি যে আলোচনা করেছি সেই আলোচনাটা রিপিট হয়ে যাবে, যে অর্থনীতি থেকে সচল করার জন্য, টাকা পয়সা সঞ্চালনের জন্য, খরচ করার জন্য, রিপিট মার্কেটে আসার জন্য সাধারণ মানুষের হাতে টাকা পয়সা যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা আসলে হয়নি। আমরা আশা করেছিলাম যে অন্তত এসএমইর জন্য একটা গ্যারান্টি দিয়ে একটা বরাদ্দ দেওয়া হবে, যে টাকার অ্যাটলিস্ট এসএমই কে উইদাউট এনি গ্যারান্টি
আইদার লোন দিবে অথবা এককালীন সহযোগিতা করবে। জি। সেটা যদি করতো তাহলে হয়তো বলতে পারতাম যে আসলে, এবং সামাজিক সুরক্ষাটা যদি আরেকটু বাড়ানো হতো, এটা শুধু বিধবা ভাতা নয়, একেবারে রিয়েলি গরিব, মেজর পোর্শন গরিব মানুষকে যদি প্রতি মাসে একটা টাকা অন্তত যতদিন ইয়ে থাকবে, প্যান্ডেমিক থাকবে, ততদিন পর্যন্ত দেয়া যেত, তাহলে ওরা চলতে পারতো এবং ওরা খরচ করতে পারতো। এই খরচটাই এখন খুব দরকার। আর শুধু কুইক একটু বলে নেই, আসলে আমরা তো প্রোটেকশনের কথা বলছি, বাংলাদেশের বাজেটের মার্কেট কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম একটা প্রোটেক্টেড মার্কেট। আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি, কাস্টম ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো অনেক বেশি হাই। আমাদের ওই স্থানীয় শিল্পকে প্রোটেকশনের থিমটাকে ঠিক রেখে, কনসেপ্টটাকে ঠিক রেখে আমাদের কিন্তু ট্যাক্স কমিয়ে আনা দরকার প্রপোর্শনেটলি, এবং র মেটেরিয়ালস এর উপরে জিরো ট্যাক্সে যাওয়া উচিত। আরো একটু বলে নেই, এটা আমাদের বেশি দরকার, কারণ হচ্ছে যে আমরা 2026 সালে যখন গ্রাজুয়েশন হয়ে ডেভেলপিং কান্ট্রি হব, তখন কিন্তু আমরা এত হাই ডিউটি রাখতে পারবো না। হঠাৎ করে 2026 সালে এসে 25% ডিউটিকে 0% নিয়ে আসলে আমাদের অর্থনীতিতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। সুতরাং আমাদের এখন থেকে এই প্রক্রিয়াটা যদি শুরু করতে পারি, প্রত্যেক বছর যদি একটু একটু করে কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি বন্ধ করে দিতে হবে, কারণ 2026 সালের পরে কোনো প্রোডাক্টের উপরে আমরা কোনো সাপ্লিমেন্টারি ডিউটি রাখতে পারবো না। সুতরাং এগুলো, এই প্রক্রিয়াটা আমাদের এখন থেকে শুরু করা দরকার। এই বছরে যদি শুরু করা যেত ভালো হতো। ধন্যবাদ। জি, জামালউদ্দিন, আপনার কাছে আসছি। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এবং তার সাথে সাথে আপনি প্রোটেকশনিজম নিয়ে কিছু বলছিলেন, ওই বিষয়ে যদি কোনো কনক্লুশন দিতে চান। আমরা যেটা বলতে চাই যে সেটা আপনার সরকারের নির্দিষ্ট পরিমাণ একটা টার্গেট থাকা উচিত, কোন কোন এরিয়াতে তারা, ধরেন আপনার যদি 7 কোটি লোককে আগামী 6 মাসে যদি আপনি খাদ্য সরবরাহ করতে চান, তাহলে আপনার এটার ফিগারটা আমরা বাইর করছি, এটা দেখা গেছে প্রায় 94,000 কোটি টাকার মতন লাগবে। এটা কিন্তু এখানে এই বাজেটে নাই। তারপরে প্রবীণ হিতৈষী, এদের জন্য অ্যালোকেশন থাকা দরকার, সেটা আমরা 4,000 কোটি টাকা দেখছি। দরিদ্র মানুষের জন্য গৃহায়ন 50,000 কোটি টাকা লাগবে। কোভিড-19 নিঃস্ব অনুব্যবসায়ী 9,000 কোটি টাকা। শিশু বিকাশ বিভাগ, এটার জন্য আপনার টাকা অ্যালোকেশন লাগবে। জীবন কৌশলতা উন্নয়ন বিভাগ 1 লক্ষ কোটি টাকা কমপক্ষে আপনার এই বরাদ্দ থাকা উচিত। নারী শিক্ষা 5,000 কোটি টাকা। গবেষণা উন্নয়ন মন্ত্রণালয় 4,500 কোটি টাকা। আমরা এই ধরনের 6 লক্ষ কত হাজার কোটি টাকা একটা মানে ফিগার আমরা এস্টিমেট করছি যে আগামী বছরগুলোতে এটা প্রোটেকশনের জন্য দেওয়া হচ্ছে। এবং শিল্প খাতে তো আছেই, ব্যাংক ঋণ যেটা আপনার রিশিডিউল করা হয়েছে, সেটা তো তাকে কোনো অনুদান দেন নাই আপনি, সেটা হলো সেই টাকা আপনার রিশিডিউল করে ডেটটা খালি চেঞ্জ করতেছে, পরবর্তীতে 2 মাস 3 মাসের জন্য আপনি বাড়াই দিচ্ছে, কিন্তু ওই টাকা তো ওনাকে ফেরত দিতে হবে, ইনকাম করেই তো ফেরত, ইনকাম জেনারেট করেই তো ফেরত দিতে হবে। সেটার ব্যাপারে কি হবে, এগুলোর ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্ট বক্তব্য থাকা উচিত। এবং প্রয়োজনে সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মন্দার সময় যেরকম ভাবে নিউ ডিল, এবং আমরা মনে করি যে এই ধরনের নিউ ডিলটা বাংলাদেশের কাস্টমাইজ ওয়েতে তৈরি করা দরকার, এবং সেটা তৈরি করে ক্যাবিনেটে অ্যাপ্রুভ করে সেটা বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। তাহলে কিন্তু আপনার এটাকে পরিকল্পিতভাবে একটা এই মন্দা মোকাবেলার জন্য আপনার ব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আর রাশেদুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার যদি কোনো বার্তা থাকে আপনি দিতে চান, আমাদের মাধ্যমে দিতে পারেন। বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলাতেই আমাদের কিছু স্ট্রেংথ আছে, আমাদের হেরিটেজ আছে, প্রোডাক্ট আছে, এবং সেই সাথে অঞ্চল ভিত্তিক বেশ কিছু পণ্য আছে। সুতরাং এই জায়গাগুলোতে কিভাবে বুস্ট আপ করার দীর্ঘমেয়াদী পলিসি ঘোষণা করা যায়, এবং সেই সাথে আমি বলবো যে আমাদের আশেপাশের দেশগুলোতে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পলিসিতে সুরক্ষা দেওয়া হয় স্থানীয় শিল্প এবং এসএমইদেরকে। এই জায়গাটাতে হচ্ছে ভাবনার সময় আসছে। এই সময়টাতে যদি আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিতে, সর্বোপরি আমাদের এসএমই বিশেষ করে স্মল মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারা কোনোভাবেই যে প্যাকেজগুলো ঘোষিত হয়েছে সেটা সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং তাদের জন্য ব্যাংকিং চ্যানেলে যে এক্সিস্টিং যে অ্যাপ্রোচটা আছে সেটা যেহেতু কাজ করছে না, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে ইনোভেটিভ ওয়েতে ডিফারেন্ট প্যাকেজ ঘোষণা করে তাদের কাছে তাদের যে নিডটা আছে সেই নিডটা যাতে পূরণের বাস্তবতায়
যাতে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা সুনিশ্চিত হয় সেই ব্যাপারটা অগ্রাধিকার দিতে, এই হচ্ছে আমার বক্তব্য। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমি শেহরিনা ওয়াহিদ আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো আয়োজন নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। শেষ করছি আজকের বীজ সংলাপ। নিউজ 24 এর সাথেই থাকুন।